ছেলে মেয়ে সংসার যখন আগে হয়ে যায় তখন রাজনীতির মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করা খুব ছোট ব্যাপার তাদের কাছে। বেশিরভাগ নেতারা গেছেন তাদের কারোর ছেলেকে বাঁচাতে, কারোর বৌমাকে বাঁচাতে, কেউ নিজের বউকে বাঁচাতে, এইগুলো করতে, কিংবা নিজের পিঠ বাঁচাতে। মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্র তৈরি করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী যেই নেত্রী নেতা তৈরি করে। আজ বিজেপি চলছে কার্যত আমাদের তৃণমূল কংগ্রেসের নেতাগুলোর দিয়ে। উনি যদি থাকতেন হতো থাকতো, ওনার যদি চলে যেতে হতো চলে যেত। ইডি ডাকার পরে ওনার কেন মনে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ? অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ আগে কেন মনে হয়নি? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতি ছেড়ে ঘরে বসে থাকতেন তাহলে ওনাদের টার্গেট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতো। তাদের ইজি টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি তারা টার্গেট করতে পারে, মনে করছে খুব ভালো হবে ব্যাপারটা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন মদন মিত্র, সেই মদন মিত্র এবার মিত্রতা ভঙ্গ করে অন্য শিবিরে যুক্ত হলেন, কিভাবে দেখছেন? অত্যন্ত দুঃখজনক। একটা কর্মী হিসাবে এটা দেখা দুঃখজনক, কিন্তু আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, মদন মিত্রকে দেখে নয়। তো মদন মিত্র আমাদের পাশের বিধানসভায় থাকেন, ওনাকে দেখে তৃণমূল কংগ্রেসের প্রচুর মানুষ আবেগপ্রবণ ছিল। কিন্তু দেখুন, সংসার তো আগে, ছেলে মেয়ে সংসার যখন আগে হয়ে যায় তখন রাজনীতির মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করা খুব ছোট ব্যাপার তাদের কাছে। কারণ বেশিরভাগ নেতারা গেছেন তাদের কারোর ছেলেকে বাঁচাতে, কারোর বৌমাকে বাঁচাতে, কেউ নিজের বউকে বাঁচাতে, এইগুলো করতে, কিংবা নিজের পিঠ বাঁচাতে। মদন মিত্র নিজেও জানেন তিনি যেটা করেছেন এটা অত্যন্ত অন্যায়। মদন মিত্র তো তিনি বলেছিলেন যে 4 তারিখ হারার পরে যখন বেঈমানরা চলে যাচ্ছিলেন, অর্থাৎ তার চোখে যারা বেঈমান ছিলেন, ঋতব্রত, ববি হাকিম, অরূপ বিশ্বাস, এইরকম যখন লোকগুলো বালিশ চাটা শিবিরে চলে যাচ্ছিল বা বিজেপির বি টিমের কাছে চলে যাচ্ছিল, তখন মদন মিত্র বলেছিলেন, আমি মদন মিত্র বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এরকম হাজার একটা মদন মিত্র তৈরি করতে পারে। হ্যাঁ, আমি বলছি পারে। মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্র তৈরি করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী যেই নেত্রী নেতা তৈরি করে। আজ বিজেপি চলছে কার্যত আমাদের তৃণমূল কংগ্রেসের নেতাগুলোর দিয়ে। এটা শুধু আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বলছি না, এটা দিলীপ ঘোষ বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে নেওয়া। অর্থাৎ আমাদের দলের নেতা দিয়ে বিজেপি চালাতে হচ্ছে, বিজেপির মতন একটি দল চালাতে হচ্ছে। এটা অত্যন্ত ভালো একটা দিক। তার কারণ ওদের দলের কোনো নেতার সাংসদ হওয়ার যোগ্যতা ছিল না, আমাদের দল থেকে সাংসদগুলোকে নিয়ে তবে সাংসদ হতে হচ্ছে। এটা আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের কাছে এটা অত্যন্ত ভালো লাগছে এবং গর্বের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় নেতা তৈরি করতে পারে, নেত্রী তৈরি করতে পারে, তার জন্য একটা রাজনৈতিক দল রাজ্য জুড়ে চলছে। মদন মিত্র অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে সরাচ্ছেন না বলেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সরাচ্ছেন উনি কবে জানতে পারলেন? মানে 2 মাস ধরে জানতে পেরেছেন? এটা তো নয়, তার আগেও তো জানতে পারতেন। সরাবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় না যে মদন মিত্রকে কথা দিয়েছিল যে 2 মাস পরে ওনাকে সরিয়ে দেবো, আপনি 2 মাস থাকুন। এটা নির্লজ্জের মতন কথাবার্তা। উনি যদি থাকতেন হতো থাকতো, ওনার যদি চলে যেতে হতো চলে যেত। ইডি ডাকার পরে ওনার কেন মনে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ? অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ আগে কেন মনে হয়নি? আমরা বারবার বলছি, ভোটের আগে কেন মনে হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, তাহলে আমাদের মতন কর্মীগুলো যাদের গায়ে কোনো এলিগেশন নেই তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছি? আর তারা কেন ভরসা রাখতে পারছে না যাদের গায়ে হাজার একটা এলিগেশন আছে? তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতে পারছে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ টার্গেট করছে না, তাদের ইজি টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি তারা টার্গেট করতে পারে, মনে করছে খুব ভালো হবে ব্যাপারটা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতি ছেড়ে ধরে নিলাম আমি ঘরে বসে থাকতেন, তাহলে ওনাদের টার্গেট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতো। অ্যাকচুয়ালি ওনারা চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হার, কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অজুহাত, এটা নিজে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে পারে তাহলে বিজেপির আরও সুবিধা হবে রাজ্যটাকে পুরো গ্রাস করতে। দিল্লিতে শিক্ষার হাল ফেরানোর জন্য অনশন চলছে এবং আজকে দেখা গেছে যে 21 দিন পর দিল্লির পুলিশ তাকে তুলে নিয়ে যাচ্ছে। সোনাম ওয়াংচুক যিনি অনশন করছিলেন, এই যে পুরো ঘটনাটাকে লাঠিচার্জ চালানো হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি নিজে ছাত্রী অবস্থায় আমি জানি যে ছাত্রছাত্রীরা যখন প্রোটেস্ট করে, ছাত্রছাত্রীদের রাজনীতিতে আসা অত্যন্ত দরকার। প্রত্যেকটা রাজনৈতিক দলে ছাত্রছাত্রী থাকা দরকার, কিন্তু সরকারের বিরুদ্ধে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন নামে, সেটা সরকারকে, সেটা যে সরকারই থাকুক, সরকারকে অনেক বিবেচনা করে থাকতে হয়। তার কারণ সরকার যদি বিবেচনা করা বন্ধ করে দেয়, তখন শিক্ষিত মানুষরা মার খাবেই। এবং আজকে যে ঘটনাটি হলো, দিল্লির পুলিশের এত কিসের তৎপরতা ছিল, যাকে শরীর খারাপের বাহানায় তাকে তুলে নিয়ে যেতে হলো এবং তার অনিচ্ছা সত্ত্বেও
কেন পারলেন না দেশের প্রধানমন্ত্রী একবার তার সাথে দেখা করতে? আলোচনার সাপেক্ষে তো অনেক সমস্যা মিটে যায়। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীকে দেখেছি বড় বড় ইস্যু, যেটাতে দেশের পরিস্থিতি অনেকটা টালমাটাল হয়ে গেছে, মণিপুর থেকে শুরু করে সমস্ত বিষয়, উনি সেই সব বিষয়ে মুখ খোলেন না। উনি যায় কোথায় গিয়ে কুমিরের বাচ্চা নিয়ে ছবি তোলা যাবে, এই সব ব্যাপার দেখছে। এখন পাঞ্জাবের ভোট, আমাদের বাংলায় যখন ভোট ছিল ঝালমুড়ি খাচ্ছিল, এখন পাঞ্জাবের ভোট পাগড়ি টাগড়ি পরে ভোটে দাঁড়িয়ে গেছে। ওই সিনেমা শুরু হওয়ার আগে, মানে ওই সিনেমা যখন শুটিং হয়, কাট অ্যাকশান এরকম বলে শুটিংটা হয়, কাট অ্যাকশান বলার পরে তারপরে নিচের লাইনে লিখতে হবে পাঞ্জাবের ইলেকশন। উনি সেই পাগড়ি টাগড়ি পরে একদম পুরো রেডি, একদম সাহেব সেজে বসে গেছে। অর্থাৎ এইভাবে শিক্ষা ব্যবস্থা নষ্ট করা যায় না। দিল্লি জ্বলছে, আমি বলছি সমস্ত ভারতবাসী এর বিরুদ্ধে লড়বে, কারণ ভক্তরা তো নিট দেয় না, অন্ধভক্তদের ছেলেরা কেউ নিট দেয় না, তাই তাদের সেই গুরুত্ব বোঝে না। কিন্তু যেই দালাল মিডিয়াগুলো, যেই মেন স্ট্রিম মিডিয়াগুলো দেখাচ্ছেন না, আপনাদের বুঝতে হবে আপনাদের সন্তানরা কিন্তু উচ্চশিক্ষিত হবেন, তখন শিক্ষা ব্যবস্থাটা কোথায় দাঁড়িয়ে থাকবেন। আপনারা হয়তো এই জিনিসটা দেখাচ্ছেন না। কোথায় তৃণমূল কংগ্রেসের কোন নেতা চলে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেটা ভাঙা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তুলে নেওয়া হলো, এ দল ছেড়ে গেল, ও দল ছেড়ে গেল, শুধু এগুলো দেখাচ্ছেন। দিল্লির ঘটনা দেখান না, মানুষকে জানতে দিন না, কেন সত্যিটা আপনারা চেপে রেখেছেন। এইভাবে দালালি করে বেশি দিন শিক্ষিতদের আটকে রাখা যায় না। দীর্ঘ 20 বছর পর আবারও পশ্চিমবঙ্গে আনা হচ্ছে তাসলিমা নাসরিনকে, কীভাবে দেখছেন? আসুক, আমি চাই উনি বাংলাদেশেও যাক। সরকার তো ওখানেও বদলেছে, কারণ উনি যখন এই রাজ্যে আসছেন, উনি বাংলাদেশেও যাক, আমি দেখব ওনার কতটা হয়। তারপরে এয়ারপোর্টের ভেতরে মসজিদ রয়েছে, বাকরা মসজিদ, সেই মসজিদকে কেন্দ্র করে এখন রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। বলা হচ্ছে যে এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য সেই মসজিদটি স্থানান্তরিত করা হবে, কিন্তু সেই জায়গায় প্রশ্ন উঠছে যে সেই মসজিদটি বহু পুরনো, মানে শতাব্দী প্রাচীন, কয়েক দশক ধরে সেই জায়গায় রয়েছে, তাহলে কোনো সরকারের সমস্যা হলো হঠাৎ করেই পালাবদলের পরে, মানে এটা ওদের না, মন্দির মসজিদ কোনো আলাদা ব্যাপার না, যা পারছে তাই করছে। মন্দির থেকেও তো চুরি করছে, হিন্দুদের কথা বলে তারা ক্ষমতায় এসছে, মসজিদ ভেঙে দেবে, গুড়িয়ে দেবে। এটা আমরা জানি যে বিজেপি ক্ষমতায় বাংলায় আসলে এগুলো করবে। ওরা যেই রাজ্যগুলো তো ক্ষমতায় আছে মসজিদ ভেঙে দিচ্ছে, আরে হিন্দুদের মন্দির থেকে চুরি করছে। মুসলিম ভাইদের বুঝতে হবে হিন্দুরাও ওদের কাছে নিরাপদ না, ওরা কিচ্ছু দেখে না, ওরা শুধু নিজেদের পকেট ছাড়া, নিজেদের ভালো থাকা ছাড়া কিচ্ছু দেখে না। ওরা ধর্মের নামে শুধু ক্ষমতায় আসে। কেউ কোনো নেতা বলছেন আমরা মুসলিমদের সাংসদ নই, আমি মুসলিমদের এমএলএ নই, আবার মুসলিমদের ভোটেই আবার গিয়ে মুসলিম এলাকায় গিয়ে বলছেন না আপনারাও, আপনাদের জন্য আমরা এমএলএ, আপনাদের জন্য আমরা সাংসদ। এই সব 2 নম্বরই কথা ওদের মুখেই মানে। আর মসজিদ ভাঙছে, আপনারা দুঃখ পাবেন না, তার কারণ অনেক মানুষ জানতো, দেখুক, বাংলার মানুষ যারা বিজেপিকে সাপোর্ট করে তারা দেখুক, এবং যারা আজ অট্ট হাসিটা হাসছে 5 বছর পরে আর হাসতে পারবে না, এটুকু আমি অন্তত বলে দিতে পারি। শেষ প্রশ্ন করব, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুর চলছে এবং বলা হচ্ছে প্ল্যান পাস না করেই নাকি সেই বিল্ডিং নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, তো বেআইনি যদি থাকে সেটা ভেঙে দিক, কিন্তু ওদের চোখে তো শুধু বেআইনিগুলো, শুধু তৃণমূল কংগ্রেসের কোনটা রয়েছে, শুধু এগুলো। এরকম বহু বিজেপি নেতাদের বাড়ি আছে বেআইনি হয়েছে, কটা ভাঙা হচ্ছে দেখবো আমরা। বিজেপি কার্যালয়, তৃণমূল কার্যালয় বলছে রাস্তার উপরে এটা থাকবে না বলে কি করছে, পরের দিন গেরুয়া রং করে বিজেপি নিজেদের কার্যালয় বানিয়ে নিচ্ছে। অর্থাৎ যখন তৃণমূলের ছিল ততক্ষণ বেআইনি, বিজেপির থাকলে আইনি। এই তো চলছে, এটা একটা ফ্যাসিস্টবাদী সরকার। আমরা ইংরেজ দেখিনি, আমরা ইংরেজ আমলের শাসন দেখিনি, আমরা দেখিনি কেমন হয়, কিন্তু এই সরকারকে দেখছি তারা কীরকম গণতন্ত্রের হত্যা করে দিচ্ছে। কোনো গণতন্ত্র নেই এই রাজ্যে কেন, এই দেশে গণতন্ত্র নেই। বিজেপি যেখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে, তো গণতন্ত্রের হত্যা হয়েছে, এটা স্বাভাবিক।